একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, একাদশ মানে কি এখনো দ্বাদশ আমরা এখন তুলি নাই বা তোমরা মেসেজ পাও নাই, তার কারণে এখন একাদশের মধ্যে আছে। আমরা যে অধ্যায়টা আলোচনা করতেছিলাম সেটা হলো বিন্যাস সমাবেশ। গতদিন ছিল বিন্যাসের আলোচনা, আজকে হলো সমাবেশের আলোচনা। সমাবেশের প্রতীকটা সম্পর্কে তুমি কম্বিনেশন, সেটা হলো সি। তুমি এর আগে নবম দশম শ্রেণীতে তুমি জানছো যে এনসিআর, এই জিনিসটা তুমি কিন্তু জানো। এনসিআর এটা এভাবেই বলতে হবে যে এনটা অবশ্যই আর এর চাইতে বড় হবে অথবা সমান হবে। সূত্রটাকে ভাঙলে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল আর নিচে গুণ আকারে। এরপর আছে সম্পূরক সমাবেশ, এনসি আর সমান সমান এনসি এন মাইনাস আর। এখন এইখানে আর এবং এন মাইনাস আর দুইটার যোগফলটা হবে সবসময় এন, দুইটার যোগফলটা হবে সবসময় এন, এটাও মনে রাখতে হবে। আরেকটা হলো এখন এই আর এবং এটা পরস্পর সমান। এইখান থেকে নৈবিত্তিক থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে তুমি এগুলা করতে পারো। ধরো যদি এইটার উপর ভিত্তি করে যদি একটা নৈবিত্তিকের কথা বলি আমি, ধরো এটা 10, এটা হলো এক্স সমান সমান, এটা ধরো 10, এটা হলো সি, এটা ধরো 5। তাহলে এখন 5 না ধরে মনে করলো 4ই ধরলাম, ধরো এটা হলো 4। তোমার এখন এক্স এর মানটা কত? সবসময় খেয়াল রাখতে এই এক্স আর এই 4 এর যোগফলটা হলো 10। তাহলে এই পরীক্ষার সময় থাকলো এক্স এর মান কত? তুমি তো মনে করো যে এমন ফ্যাক্টরিয়াল ভাঙায় মাথা নষ্ট করে ফেলতেছো যে এটারে ফ্যাক্টরিয়াল ভাঙায় লসাগু করে সরল করে এক্স, কিন্তু ওইভাবে না। তোমার খেয়াল রাখতে হবে এইটা আর এটার যোগফলটা হবে 10। তাহলে এক্স প্লাস 4 সমান সমান 10, এক্স প্লাস 4 সমান সমান যদি 10 হয়, তাহলে তোমার এক্স এর মান কত? তোমাদের জন্য রইল উত্তরটা। এতটুকে মুছে দিলাম। এটা মুছে দিয়ে তারপরে একটা শুরু করলাম আজকে। ধরো একটা প্রমাণ এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1 এন প্লাস 1 সি আর। এই প্রমাণটা করার সময় পরীক্ষার সময় এটা 2 নাম্বার থাকতে পারে, অথবা এটার আলোকেও বলতে পারে যে আরেকটা প্রমাণ করো, এটার আলোকেও বলতে পারে ওটা প্রমাণ করো। সেই ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে করবা? এখানেও কিন্তু আগের মতো এটাকে বাদ দিয়ে এটাকে গ্রহণ করে আমরা এমন করতে পারি। 1 নাম্বার কথা, এখন অঙ্কটা হলো লেফট হ্যান্ড সাইড। ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার সবসময় বড়টাকে ছোট বানাতে পারবো, কিন্তু ছোটটাকে বড় বানাতে গেলে আমার গুণ দিতে হবে। ওই গুণ দেওয়ার কাজের মধ্যে তুমি কখনোই যাবে না। তুমি জানো বড়টাকে ছোট বানানোর পদ্ধতি, যেমন ফ্যাক্টোরিয়াল 5কে আমি ছোট বানাতে পারতাম কিভাবে? 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। যত সামনে যাবে 1 করে কমবে, যত সামনে যাবে 1 করে কমবে। তাহলে এখানে আছে আর, এখানে আছে আর মাইনাস 1, এখানে আর, এখানে আর মাইনাস 1, তাহলে আমি আর কে আর মাইনাস 1 বানাতে পারবো। এখানে আছে এন মাইনাস আর প্লাস 1, এখানে আছে এন মাইনাস আর, তার মানে এটার চেয়ে এটা 1 বেশি, তাহলে মানে এটা বড়। এই বড়টাকে ছোট বানাবো, আর এই জায়গার এই বড়টাকে ছোট বানাবো। দেখো কিভাবে বানায়। ফ্যাক্টোরিয়াল এন, এটা হলো আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 এন মাইনাস আর প্লাস ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর প্লাস 1 ব্র্যাকেট ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এই যে বড়টাকে মনে করে এটা 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 কম, এটা মনে করে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 1 কম। এবার এখান থেকে তুমি দেখো কোনো কিছু কমন যায় কিনা।
যদি কমন যায় তুমি কমন গুলো নিয়ে নিবা। এই জিনিসটা কমন যায়, ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এটা 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 কমন নিলাম। এখন এই কমন নেওয়ার পরে বলতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা সেটের উদ্দেশ্যে না, এটা হলো একটা আটকানোর উদ্দেশ্যে। তুমি এখানে বক্স ব্যবহার করতে পারো, তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, একাধিক ফার্স্ট ব্র্যাকেট তুমি ব্যবহার করতে পারো। এ হলো এটা, এতটুক তুলো। এটাকে লসাগু করলাম, আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এখানে থাকে এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর, এ হলো লসাগু ফলটা। এখানে থাকে এন প্লাস ওয়ান আর এন মাইনাস আর প্লাস ওয়ান। এবার যদি সাজাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এইটাকে লিখলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন। এখন এটা কি লেখা যায়, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল আর, এটাকে লেখা যায় এন মাইনাস ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল, মানে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ছিল, তার মানে ফ্যাক্টোরিয়াল 5, এটা 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ছিল, তার মানে ফ্যাক্টোরিয়াল 5। এইভাবে এই জিনিসটাকে লেখা। এবার এটাকে লেখা যায় এন প্লাস ওয়ান সি আর, এটাই প্রমাণ। এটা একটু তুলো। তোলা শেষ, এবার মুছে দিলাম। কেউ যদি নাও তুলতে পারো দেখবা বইয়ের উদাহরণ এটা করে দেয়া আছে। আমি এখন একটা উদাহরণের অঙ্কই দেখলাম, এনসি 12 সমান সমান এনসি 8 হলে হলে বাই সি এন এর মান কত, এত এর মান কত। ধরো এটা 2 নাম্বার থাকতে পারে, ধরো 2 নাম্বারের জন্য এই অঙ্কটা থাকলো। তো এখন তুমি এটাকে কিভাবে করবা, 2 নাম্বারের জন্য তোমার এই অঙ্কটা ছিল। এখন একেবারে যে প্রথমে যেটা বলে আসছিলাম, এই দুইটার যোগফল সবসময় কি হয়, এন হয়। তাহলে এই দুইটার যোগফল আমার কি দাঁড়ায়, 12 আর 8 20।
12 আর 8 20। তুমি যদি মনে করো মুখে মুখে করতে চাও করতে পারো, অথবা তুমি যদি একটু ব্যতিক্রম ভাবে করতে চাও সেটাও পারো। যেহেতু এনসি 12 এনসি 8 এনসি 8 12 সমান সমান এনসি n মাইনাস 8 লিখলাম আমি। এবার 12 আর এটা পরস্পর সমান, সুতরাং 12 সমান সমান n মাইনাস 8, অথবা আমি 12 প্লাস 8 সমান সমান n ও দিতে পারতাম। তাহলে 12 প্লাস 8 সমান সমান n, তাহলে n এর মান দাঁড়ালো 20। তোমার বের করতে বলছে 22 CN, এটা হলো 22 C 20। এখন তুমি এটাকে কিভাবে করবে? তুমি এটা ক্যালকুলেটরে চাপ দিতে পারো, অথবা তোমার যে পদ্ধতি জানা আছে সেই সূত্রটা প্রয়োগ করতে পারো। সূত্র প্রয়োগ করলে দেখো বেশি গুণ করতে হবে না। এটা হলো 22 ফ্যাক্টোরিয়াল 20, তারপরে এটা হলো 22 বিয়োগ 20। এখন এই ফ্যাক্টোরিয়াল 22 কে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 22 ইন্টু 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 20 লিখতে পারি। এই ফ্যাক্টোরিয়াল 20 এর সাথে কাটা যাবে, এটা হলো ফ্যাক্টোরিয়াল 2। এই 20 20 কাটা, 21 ইন্টু 22 ইন্টু 21 ফ্যাক্টোরিয়াল 2 হলো 2, 11 ইন্টু 20 21। এটা গুণ করলে যা হবে তাই রেজাল্ট। এটা হলো 2 নাম্বারের জন্য অঙ্ক। এবার এটাকে মুছে দিলাম। ধরো এবার তোমাদের বাসায় ডাইনিং টেবিল আছে চতুর্ভুজ, অনেক সময় কারো কারো পড়ার জন্য ত্রিভুজাকার টেবিলও থাকতে পারে। তুমি ষড়ভুজ পঞ্চভুজ এগুলোর নাম শুনছো। এখন যত বাহু বিশিষ্ট বহুভুজ, মনে করো ত্রিভুজ 3 বাহু বিশিষ্ট বহুভুজ, তাই 3 বাহু হলে কয়টা শীর্ষবিন্দু ত্রিভুজের? ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু 3টা। যদি তুমি চতুর্ভুজ বলো তুমি কিন্তু এর শীর্ষবিন্দু পাবা 4টা। পঞ্চভুজ বললে তুমি শীর্ষবিন্দু পাবা 5টা। তার মানে বোঝা গেল যত বাহু বিশিষ্ট বহুভুজ বলবো সেটার ততটা শীর্ষবিন্দু আছে। আর আমরা জানি যদি একই সমতলে অবস্থিত বিন্দুগুলা যদি না হয়, সকল বিন্দুগুলো যদি একই সমতলে অবস্থিত না হয়, মানে একই রেখায় যদি অবস্থিত না হয়, তাহলে যে কোনো দুইটা বিন্দু মিলে আমি একটা রেখা তৈরি করতে পারি। যে কোনো দুইটা বিন্দু মিলে একটা রেখা তৈরি করতে পারি। ধরো চতুর্ভুজের জন্য তোমার শীর্ষবিন্দু কয়টা? আমি বললাম 4টা, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। রেখা কয়টা হয়েছে? 4টা। এরপর আমি যদি বিডি যোগ করি এ একটা রেখা, আমি যদি এসি যোগ করি এ একটা রেখা, তাহলে রেখা কয়টা দাঁড়ালো? 6টা। তার মানে বোঝা গেল 2টা করে বিন্দু নিলে, ধরো আমার 4টা বিন্দু ছিল, 4টা থেকে আমি 2টা করে বিন্দু নিলাম, তাহলে কয়টা রেখা উৎপন্ন হলো? 4C2। এটাকে যদি ভাঙাই তাহলে 4 3, নিচে হলে 1 2, কাটাকাটি করলে 2, তার মানে 6টা রেখা উৎপন্ন হলো তোমার। তার মানে এই চতুর্ভুজ থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা? 4টা। তার মানে 4টা থেকে 2টা করে বিন্দু নিয়ে আমি কয়টা রেখা উৎপন্ন করলাম? 6টা। তুমি কিন্তু দেখলা চতুর্ভুজের যেহেতু চতুর্ভুজ তার মানে 4টা বাউন্ডারি লাইন। চতুর্ভুজে কয়টা বাউন্ডারি লাইন? 4টা বাউন্ডারি লাইন। এই 4টা যদি বাদ দেই তাহলে কর্ণ কয়টা? 2টা। এই 4টা যদি বাদ দেই তাহলে কর্ণ হবে 2টা। আমি কর্ণ পেয়ে গেলাম। যদি বলে ত্রিভুজ কয়টা হবে, তা ত্রিভুজ দেখো কয়টা হয়। 4টা বিন্দু থেকে 3টা করে বিন্দু নিলে ত্রিভুজ কয়টা হয়? 4 3 2, 3 2 1। ত্রিভুজ কয়টা? 4টা ত্রিভুজ। তাহলে গণ তোমার ত্রিভুজ ত্রিভুজ কয়টা? এ বি ডি একটা ত্রিভুজ, বি সি ডি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ ডি সি একটা ত্রিভুজ, হলো 4টা। এইভাবে তোমার 4টা ত্রিভুজ হয়ে যায়, মানে একটা কর্ণ 2টা ত্রিভুজে ভাগ করে, আবার এই কর্ণ 2টা ত্রিভুজে ভাগ করে, এভাবে 4টা ত্রিভুজ হয়ে যেতে পারে। তাহলে এটার উপর, এই বেজের উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করতেছি।
এন বাহু বিশিষ্ট অঙ্কটা বইয়ের অঙ্ক, বই খুঁজলে পেয়ে যাবা। প্রশ্নটা হলো এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা ও ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। এটা শুধু এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা ও ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি যদি মনে করো 12 বাহু বিশিষ্ট বহুভুজ চাইতে পারে বা 16 বাহু বিশিষ্ট বহুভুজ চাইতে পারে, তাহলে 16 বাহু বিশিষ্ট বহুভুজ হলে 16টা শীর্ষবিন্দু, 12 বাহু বিশিষ্ট বহুভুজ হলে 12টা শীর্ষবিন্দু। এখানে এন বাহু বিশিষ্ট বহুভুজ অথবা এন সংখ্যক শীর্ষবিন্দু। এন বাহু বিশিষ্ট বহুভুজের এন সংখ্যক শীর্ষবিন্দু, দুটি করে বিন্দু সংযোগে একটি রেখা উৎপন্ন হয়। সুতরাং উৎপন্ন রেখার সংখ্যা NC2। NC2 কে যদি তুমি ভাঙাও কত লিখতে পারো? n একটা, n-1 একটা, নিচে হলো 2। নিচে 2 থাকলে দুইটা পদ হবে, একটা n একটা n-1। এরপর হবে এখানে হবে 2 এবং 1 এর গুণফল। তাহলে উৎপন্ন রেখার সংখ্যা, রেখা থেকে যদি বাউন্ডারি লাইনগুলি যদি আমি বাদ দিই তাহলে কি পাওয়া যাবে? কর্ণের সংখ্যা। রেখা থেকে যদি বাউন্ডারি লাইনগুলি বাদ দিই তাহলে পাওয়া যাবে কর্ণের সংখ্যা। সুতরাং কর্ণের সংখ্যা n × n-1/2 - n। বাউন্ডারি লাইন বাদ দিলে পাওয়া যাবে কর্ণের সংখ্যা। এটাকে লসাগু করলে আমি পাই n × n-3। আমি তো একবারে করলাম, এটা 2n হতো, এটা গুণ করলে n হইতো, 2n এবং n মিলে হলো 3n, n কমন নিলাম, n-3। এটা হলো কর্ণের সংখ্যা। বাসায় কিন্তু করোনার সময় একটু বেশি বেশি পড়তে হবে। আর তোমরা যদি মনে করো যে কলেজ বন্ধ, পড়াও বন্ধ, কলেজ বন্ধ, পরীক্ষা হবে মানে 1 বছর পিছিয়ে যাবে, কিন্তু এমন কিন্তু না। পরীক্ষা কিন্তু ঠিকই জায়গা মতো হবে, এবং ইন্টার পরীক্ষা কিন্তু দেখবা ঈদের পর পরে শুরু হয়ে যাবে। অতএব সাবধান। আর ইন্টার পরীক্ষা যেদিন দেখবা রুটিন দিছে ইন্টার পরীক্ষার, বাবা ইন্টার পরীক্ষা চলাকালীন সময় সকাল বিকাল কলেজের পরীক্ষা শুরু হবে, স্কুলের পরীক্ষা শুরু হবে। অতএব সাবধান। এবার দেখো বলছে ত্রিভুজের সংখ্যা কয়টি? এতটুকু মুছে দিলাম।
তিন একই সমতলে অবস্থিত নয়, তিনটি করে বিন্দু নিয়ে ত্রিভুজ সংখ্যা NC3, এটা হলো ফ্যাক্টোরিয়াল n, এটা এই বানানকে একবারে লিখি n, n-1, n, n-1, n-2, নিচে হলো 3 2 1, এভাবে লেখো। সেটা হলো এখানে 3 আছে বলে তিনটা পদ হবে, একটা n, n-1, n-2, 3 আছে বলে 3 2 1 এর গুণফল। এটাই রেজাল্ট। এরপর কার ক্লাস পড়তে স্যার না স্যার আইছে? একুশ তারিখে একটা মিটিং দিছে না 10টায়? মুছে দিলাম। এরপর ধরো একটা অঙ্কের দিকে যাই, সবারই তো মনে চায় যে ডিগ্রি অর্জন করি। এই ডিগ্রি শব্দটি আমি লিখলাম, ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি করে নিয়ে কত উপায়ে সাজানো যায়, সমাবেশ সাজানো যায়। ডিগ্রি শব্দটি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কতটি সমাবেশ সাজানো যায়। এ হলো অঙ্কটা। তুমি এখন চিন্তা করবা, এই এমন শব্দ দেয়া থাকলে তুমি দেখবা এর মধ্যে মোট কয়টি বর্ণ এলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো একাধিক বর্ণ কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে, বা বাকিগুলো ভিন্ন ভিন্ন কিনা সেটাও দেখতে হবে। তাহলে প্রথমত আমি লিখতে পারি ডিগ্রি শব্দটিতে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6টি। 3টি ই এবং বাকি বর্ণগুলি বাকি 3টি ভিন্ন ভিন্ন, বাকি 3টি ভিন্ন ভিন্ন। এখন এখান থেকে বলছে 4টি করে বর্ণ নিয়ে। আমি যদি সবগুলি বর্ণ ভিন্ন ভিন্ন, এখানে মোট ভিন্ন বর্ণ কয়টা? 4টা আছে ভিন্ন বর্ণ, DEGR, এটা হলো 4টি ভিন্ন বর্ণ। তাহলে সবগুলি বর্ণই ভিন্ন ভিন্ন। 1 নাম্বার বর্ণই ভিন্ন ভিন্ন। এরূপ সাজানো
সাজানো সমাবেশ। চারটা থেকে চারটা নিলে কয়বার? একবার। এবার সবগুলি ভিন্ন ভিন্ন মানে কি, এর মধ্যে একটা ই আছে, সবগুলি বর্ণ ভিন্ন ভিন্ন, একটা ই, ডি একটা, ই একটা, জি একটা, আরেকটা, এই চারটাকে নিয়ে একবারই সমাবেশ সাজানো যায়। এবার দুইটি ই, 2 নাম্বার, দুইটি ই ও বাকি দুটি ভিন্ন বর্ণ, বর্ণ নিয়ে সাজানো সমাবেশ। দুইটা ই থেকে দুইটা ই, বাকি তিনটা থেকে কয়টা নেব? তিনটা থেকে দুইটা, দুইটা ই থেকে দুইটা ই, বাকি তিনটা থেকে দুইটা। এটা হলো 1 পূরণ 3, এটা হলো 3 উত্তর। এরপর 3 নাম্বার, তিনটি ই ও বাকি তিনটি থেকে একটি নিয়ে সমাবেশ। তিনটা থেকে তিনটাই, আর তিনটা থেকে একটা, এটা হলো 1 পূরণ 3 সমান সমান 3। তাহলে মোট সমাবেশ সংখ্যা কয়টা হলো? একটা, তিনটা, তিনটা, মোট সমাবেশ সংখ্যা হলো 7টা। সুতরাং সমাবেশ সংখ্যা 1 যোগ 3 যোগ 3 সমান সমান 7। এই সমাবেশের যেগুলা দিলাম, সমাবেশের গুলা বাসায় একটু রিডিং করবা, মানে অধ্যায় শুরুর আগে যে কথাগুলি আছে সেগুলো একটু ভালো করে রিডিং করতে হবে। রিডিং পড়ার পরে তুমি 6 বা 7 পর্যন্ত অঙ্ক দেখো বইয়ের, বা আজকে শুধু যতটুকু আলোচনা করলাম এই এতটুকুই দেখো তুমি। ত্রিভুজ উৎপন্ন করা যায় বা দল গঠন করা যায় এমন উদাহরণ দেখলেও তুমি আরো বুঝে যাবা, কিভাবে করতে হবে সেটা তোমার আয়ত্তে চলে আসবে। তুমি দেখো, এরপরে তুমি এটাকে করতে পারবা, চেষ্টা করলেই পারবা, না হলে এরপরে তো সামনের দিন বাকিগুলি করে দেব। তবে পড়ার প্রতি মনোযোগী হতে হবে, একটু বেশি পড়তে হবে। আর কোনো সমস্যা থাকলে ফোনে যোগাযোগ করবা। খোদা হাফেজ।